অন্যায়ের বিরুদ্ধে সমস্ত বাঙালি জাতির আন্দোলন চলছে, চলবে। বাঙালি হয়ে আজ বাঙালিদের পাশে এসে দাঁড়ানোর সময় এসেছে। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। মনে রাখবেন, উই ওয়ান্ট জাস্টিস। এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। নমস্কার, 221 বিহারিসন রোড থেকে বলছি আমি সুমিতেন্দ্র, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন লেখিকা পারমিতা চ্যাটার্জি ও আমার লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, নিশির ডাক। নিশির গল্প আমরা বাঙালিরা সকলেই কম বেশি জানি, কিন্তু সব কিছু জানি কি? আজ আমাদের অতি পরিচিত একটা ভৌতিক চরিত্র নিশিকে নিয়ে একটা হাড় কাঁপানো ভূতের গল্প শুনব। গল্পের বিভিন্ন চরিত্রে আছে বর্ণালী, মধুরা, প্রত্যয় আর আমি সুমিতেন্দ্র। তাহলে দেরি না করে শুরু করছি। যে ভোলায় তাকে ভুলো বলে, তাকে নিশিও বলে, কিন্তু এই দুই অপার্থিব চরিত্রের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। দিদু দাদুদের মুখে শুনেছি, যে ভুলো সে আপনাকে যে কোনো সময় ভুলিয়ে বেকায়দায় ফেলতে পারে, কিন্তু নিশির কারসাজি শুধুমাত্র মাঝরাতে বা ভোর রাতে। আবার যেমন ধরুন, ভুলো জীবিত মানুষের গলা নকল করতে পারে, কিন্তু নিশি জীবিত বা মৃত উভয় মানুষের কণ্ঠস্বরই নকল করতে পারে। কাজেই মাঝরাত থেকে ভোর রাত পর্যন্ত কারো ডাকে যেন ভুল করেও ঘরের বাইরে পা রাখবেন না। এই গ্রামেরই মেয়ে বেলা ছোটবেলা থেকেই মেধাবী। স্কুলের গণ্ডি পার করে কলকাতায় গিয়ে কলেজে ভর্তি হয়েছে। সেখানে অল্প পয়সার একটা মেসে থেকে সে পড়াশোনা শেষ করে একটা স্কুলে ভূগোলের শিক্ষিকা হিসেবে কয়েক মাস হলো নিযুক্ত হয়েছে। এখন তাকে এ গ্রামের শিক্ষিতদের মধ্যে ধরা যায় অনায়াসে। বাবা জমিতে ধান চাষ করতেন। একবার বর্ষায় বাজ পড়ে মারা যান তিনি। তারপর থেকেও মাটাও পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতো। শেষে একদিন কোথায় যে চলে গেল তা বেলা জানতে পারল না। হাজার খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া গেল না। সেই থেকে বিধবা পিসির কাছে সে মানুষ। পিসির একমাত্র ছেলে টুবলু মাঝে মাঝেই ঘরে বানানো মোয়া, নাড়ু, আচার, মোরব্বা কলকাতায় গিয়ে দিয়ে আসে। আজ সকাল সকাল সে পুকুরে ছিপ ফেলেছে। বড় রুই বা কাতলা যদি পাওয়া যায়। প্রায় 2 বছর পর বেলা আসছে। দুপুর 12:30টায় ট্রেন ঢুকবে স্টেশনে। তার আগেই টুবলু যেন পৌঁছে যায়। সে কথা যে কতবার টুবলুর মা কুসুমবালা তাকে মনে করিয়ে দিয়েছে তার গুনতি নেই। কয়েকদিন আগে বুলু নাপিতের বউটা বাচ্চা বিয়োতে গিয়ে মারা গেছে। রাতের আঁধারে শ্মশানে দাহ করার সময় এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছিল যে আর কেউ দাঁড়াতে পারেনি সেখানে। পরে বৃষ্টি থামলে লোকে দেখল তার দেহটা নেই। বোধহয় শেয়াল কুকুরে টেনে নিয়ে গেছে। কিন্তু সেই থেকে গ্রামে কারোরই মানসিক স্থিতি ভালো নেই। তবে আজ বেলা আসছে বলে অন্তত এই বাড়ির মানুষগুলো আনন্দে আছে। দুপুরে ডাল, বেগুন ভাজা, চুনো মাছের চচ্চড়ি আর পুকুরের কাতলা মাছ দিয়ে সাজিয়ে গুছিয়ে টুবলু আর বেলাকে খেতে দিয়েছে কুসুমবালা। কলকাতায় একা থাকিস, কি খাস না খাস কে জানে। চেহারাটার কি চিরি হয়েছে। এই শোন, এই যে কটা দিন এখানে থাকবি না, এই ভালো মতো খাওয়া দাওয়া কর দেখি।
খানিক ধমক আর খানিক আদরের সুরে কথাগুলো বললেন কুসুমবালা। বাপ মা মরা এই মেয়েটাকে টুবলুর থেকে কিছু কম ভালোবাসেন না উনি। আসলে পিসিমা, কলকাতায় আর তোমার হাতের এমন রান্নার স্বাদ কোথায় পাই বলো? ওই পেট ভরানোর জন্য কোনো রকমে দুবেলা দুমুঠো খাওয়া। থাক থাক, হয়েছে। আমাকে আর ওসব বলাতে হবে না। আমি কি আর কিছু বুঝি নে নাকি? আহা মা, ছাড়ো না ওসব। তুমি বরং দিদির বাদে আর একটু করে মাছ দাও। সেদিন বিকেল থেকেই চারিদিকটা কেমন যেন গুমোট হয়ে রইল। দূরে মাঠের দিকে তাকালে মনে হয় আকাশ যেন দিগন্তে কালি ঢালছে। সন্ধ্যার পর ঠান্ডা হাওয়া দিয়ে শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। বেলা আসার খবর পেয়ে শান্তি দাদু মানে শান্তিলাল ঘোষ এই বৃষ্টি মাথায় নিয়েই দেখা করতে এলো তার সাথে। এই বৃষ্টির মধ্যে তুমি আবার কেন আসতে গেলে দাদু? আমি কাল সকালেই তো যেতাম তোমার কাছে। শান্তি দাদুর হাত থেকে ছাতাটা নিয়ে ভাঁজ করতে করতে কথাটা বলল বেলা। আসলে দিদি ভাই, তোমার আসার খবরটা পেয়ে আর থাকতে পারলুম না। চলে এলুম। স্কুলের দিদিমণি হওয়ার পর তোমাকে কেমন লাগছে সেটা দেখতে হবে না? কুসুমবালা সাদা থানের ঘোমটাখানা মাথায় টানতে টানতে বারান্দায় উনুন ছেড়ে এলো। আরে বেলা, দাঁড়িয়ে আছিস যে? এর নাম কর দাদুকে। কাকা বাবু, আপনি কিন্তু রাতে খেয়ে তারপরে বাড়ি ফিরবেন। সামনের বারান্দায় শান্তি দাদু, বেলা আর টুবলু বসে গল্প করছে। বেলাই বেশি বলছে কলকাতার কথা, নতুন চাকরির কথা। ইতিমধ্যে কুসুমবালা সবার জন্য চা আর মুড়ি দিয়ে গেছে। কুসুম, বেলা দিদিভাইকে সব কিছু বুঝিয়ে বলেছিস তো? না মানে কাকা বাবু, বলা হয়নি। ও তো রাতে আমার কাছেই শোবে, তাই ভেবেছিলাম আমি তখনই বলবো। তা আপনি যখন এসেছেন, আপনি না হয় বুঝিয়ে বলুন কোন। কি হয়েছে গো পিম্মা? শান্তিলাল বাবু চায়ে একটা চুমুক দিয়ে বললেন, আসলে দিদিভাই বেশ কিছুদিন হলো গ্রামের একটা বাজে ব্যাপার শুরু হয়েছে। বুলু নাপিতের বউটা বাচ্চা বিয়েতে গিয়ে মারা গেছে। শরীরটাও পুরো দাহ করা হয়নি। সে নানা কথা। এর কয়েকদিন পর থেকেই শুরু হয়েছে উপদ্রব পুরো গ্রাম জুড়ে। মাঝে মাঝেই মানুষ ঘর থেকে বেরিয়ে যায় আর ফেরে না। বাড়ির লোকে বলে কেউ নাকি ডাকতে এসেছিল, কিন্তু ওই যে আমার বন্ধু বিভূতি, ও কয়েছে যে গ্রামে নাকি রাতে নিশি ঘুরতে শুরু করেছে। ও তো অনেক বছর তন্ত্র নিয়ে এইসব ওই সাধনা টাধনা করেছে, তা ও এ ব্যাপারে অনেক কিছু জানে। ও বলেছিল যে মৃতদেহ পুরো দাহ না হলে বা পিণ্ডদান না হলে তার অতৃপ্ত আত্মা নিশি হয়ে নাকি ঘুরে বেড়ায়। তাই বলছি, রাত্রিরে ঘুমের ঘোরে কেউ ডাকলে সাড়া দিও না যেন। আর যদি কল ঘরের দিকে যেতে হয় তাহলে কাউকে সাথে নিয়ে যাবে, এই বলে দিলুম। বেলা ছোট থেকে এই গ্রামেই মানুষ। এর আগে কখনো এ ধরনের উপদ্রবের কথা সে শোনেনি। কাজেই এসব বিশ্বাস করতে মন চায় না। কিন্তু সে জানে তাদের শান্তি দাদু বিচক্ষণ মানুষ, বাজে কথা বলার মানুষ তিনি নন। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুতেই বৃষ্টিটা যেন আরও বাড়ল। সেই ছেলেবেলায় পড়াশোনার সময় থেকে রাত জেগে পড়ার অভ্যাসটার ফলে রাতে এখনো ঘুম আসতে সময় লাগে। পাশে পিসিমা ঘুমিয়ে পড়লেও বেলার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করতে করতে বারবার মাথার কাছে টেবিলের উপর রাখা ঘড়িটার দিকে চোখ চলে যাচ্ছে তার। মায়ের মুখটা এখনো মনে আছে। ছেলেবেলায়
মায়ের বুকে মুখ গুজে সে ঘুমাতো। মায়ের গায়ের গন্ধটা এখনো যেন নাকে লেগে তার। বাবা যে আর বেঁচে নেই সেটা তো সবাই জানে, কিন্তু মায়ের কোনো খবর জানে না কেউ। সে যদি আজও বেঁচে থাকে তাহলে বেলার কথা কি তার মনে পড়ে না? এইসব নানা কথা ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে যায় মেয়েটার। বিছানা ছেড়ে খোলা জানালাটায় এসে সে দাঁড়ায়। বাড়ির পিছনে নানান রকম সবজির গাছ লাগিয়েছে পিসিমা। সকালবেলা বেগুন, ঢ্যাঁড়স, মাচার কুমড়ো, লকলকে পুঁইলতা দেখতে বেশ লাগে। এখন সব অন্ধকার, কেবল ফ্যাকাশে আকাশের বুকে কালো কালো অবয়ব হাওয়ার দাপটে হেলছে আর তুলছে। কলকাতায় তার মেজবাড়ির জানালার বাইরে শহরের আবছা ছবিটা যেন ভেসে ওঠে এই অন্ধকারের বুকে। হঠাৎ বিদ্যুতের একটা ঝলকানিতে বাগানে কিছু একটা চোখে পড়ল বেলার। ঠিক স্পষ্ট বোঝা গেল না, তবে যতদূর মনে হলো কোনো মানুষ। এত রাতে এই ঝড় জলের মধ্যে সে কি করছে? সবজি চুরি করতে এসেছে? বেলা মনে মনে বেশ মজা পেল। গ্রামে থাকার সময় সরস্বতী পুজোর আগের রাতে সে, টুবলু আর পাড়ার আরো কিছু ছেলে মেয়ে মিলে এইভাবে ফল ফুল চুরি করে বেড়াতো। এ নিয়ে পিসিমা কম কঞ্চি পিঠে ভাঙেনি। আর আজ কি না তার বাড়িতেই চুরি। বেলা একবার বিছানার দিকে তাকালো। পিসিমা অঘরে ঘুমোচ্ছে। মাথায় একটা ছাতা আর হাতে লাঠি নিয়ে ঘর থেকে সে বেরোল। যদি বেগতিক কিছু হয় তাহলে চিৎকার করে ডাকতে হবে টুবলুকে। খুব সাবধানে পেছনের বাগানে গিয়ে সে দাঁড়ালো। যদিও অন্ধকারে সেভাবে কিছুই দেখা যাচ্ছে না, তবুও সে গ্রামের মেয়ে। শহরের রোশনাই এখনো পাকাপাকিভাবে তার চোখ ধাঁধিয়ে দেয়নি। একটা মানুষ এই ঝোপঝাড়ের আড়ালে কোথাও দাঁড়িয়ে থাকলে সে নিশ্চয়ই বুঝতে পারবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কারুর দেখা না পেয়ে একজন হতাশ শিকারীর মতো যেই ঘরের দিকে দুপা বাড়িয়েছে, অমনি পেছন থেকে একটা গলার আওয়াজ কানে এলো তার। বেলা, এই বেলা, এ কোথায় যাচ্ছিস? এদিকে আয়। তুই এসেছিস আমায় বলিসনি তো। কথাগুলো কানে আসতেই বেলার সন্ধেবেলা শান্তি দাদুর কথাগুলো মনে পড়ে গেল। দাদু বলেছিল রাতে কেউ ডাকলে সাড়া না দিতে। কাজেই এখন যত তাড়াতাড়ি সম্ভব ঘরে যেতে হবে তাকে। হঠাৎ কানের সামনে আরো একটা গলা শোনা গেল। কিরে দিদি, ভয় পেলি নাকি? আরে আমি টুবলু। ও তুই? তুই যখন বাগানে আসছিলি আমি কলঘর থেকে বেরোচ্ছিলাম। হ্যাঁ, আমিও তোর পিছন পিছন চুপি চুপি এসেছি। ভেবেছিলাম তোকে ভয় দেখাবো। কাজটা তুই একদম ঠিক করিসনি। হ্যাঁ, কি ভেবেছিলি নিশিতে ডাকছে? কেমন ভয় দেখালাম! পিম্মা যদি জানতে পারে না রে, তোর রক্ষে থাকবে না। কি ভয় পেয়েছিলাম জানিস? আর যদি কখনো এমন করিস তাহলে কিন্তু আমি বলে দেবই পিম্মাকে। সেই রাতে ভাই বোনে খুনসুটির পালা শেষ করে যে যার মতো শুতে গেল। এই সব কিছুর মধ্যে বেলা একটা ব্যাপার একেবারেই ভুলে গেল, যে তার পেছন পেছন টুবলু যদি বাগানে গিয়ে থাকে তাহলে তার আগে জানালা দিয়ে সে কাকে দেখেছিল বাগানে। যাই হোক, পরের দিন সকালে যখন বেলার ঘুম ভাঙল তখন রোদ দাওয়া পেরিয়ে উঠোনে নামতে শুরু করেছে। কাল রাতে বৃষ্টির পর
আজ সকালটা যেন একেবারে ঝকঝক করছে। সেদিনটা গ্রামের সমস্ত পুরনো লোকেদের সাথে দেখা সাক্ষাৎ করে ছেলেবেলার বন্ধুদের সাথে কথা বলেই কেটে গেল বেলার। রাতে শুতে যাওয়ার আগে বেলাকে আবার শান্তি দাদুর কথাগুলো মনে করিয়ে দিয়ে গেলেন কুসুমবালা। টুবলুর দিকে একবার আর চোখে কেবল তাকালো বেলা। তখন বেশ রাত, প্রচণ্ড পিপাসায় ঘুমটা ভেঙে যায় টুবলু। ঘরের কোনায় রাখা কুঁজোটা থেকে এক গ্লাস ঠান্ডা জল খেয়ে আবার যেই শুতে যাবে, অমনি দরজার বাইরে কারোর গলার শব্দ শুনতে পাওয়া গেল। এই টুবলু, বাগানে যাবি না? চল, আমি আর তুই মিলে যাব কালকের মতো। এই ছোটবেলার স্বভাবটা আর গেল না রে তোর রে দিদি। আমি যা করব তোকে তাই করতে হবে, একটুও বদলালি না এখনো। কথাগুলো বলতে বলতে ঘর থেকে বেরিয়ে এলো সে। আর তারপরেই সবকিছু তার জ্ঞানের বাইরে। সে তখন কি করছে, কি বলছে, কোথায় চলছে, কোনো কিছুই যেন তার ইচ্ছাধীন নয়। উঠোনে দাঁড়িয়ে থাকা একটা ছায়ামূর্তি যেন তার চিন্তা শক্তিকে গ্রাস করেছে। বাড়ির চৌকাঠ পেরিয়ে গ্রামের রাস্তা, তারপর মিতুলদের বাঁশবাগান, কালী মন্দির, পদ্মদিঘির মাঠ, গ্রামের হাটের পাশে পচা শামুকের বিল, সব কিছুকে পেছনে ফেলে সেই ছায়ামূর্তির পেছনে বাধ্য ছেলের মতো চলেছে টুবলু। সূর্যের আলোর সাথে সাথে যেমন রাতের অন্ধকার মুছে যায়, ঠিক তেমন ভাবেই গ্রামের মাটিতে ভোর নামার সাথে সাথেই মুছে গেল টুবলুর অস্তিত্ব। কুসুমবালা সকাল থেকে উঠোনে পা ছড়িয়ে ছেলের জন্য বিলাপ করে চলেছে। গ্রামের মানুষ হাজার চেষ্টা করেও তাকে শান্ত করতে পারছে না। বেলা মনে মনে শুধু একটা কথা ভেবেই আফসোস করছে যে সেদিন বাগানে দেখা ওই ছায়ামূর্তিটার কথা যদি সে পিসিমাকে বলে দিত, তাহলে হয়তো আজ এই অবস্থা হতো না। এরপর কেটে গেল বেশ কিছুদিন। বেলার ছুটিও প্রায় ফুরিয়ে আসছে। তার ইচ্ছা এবার পিসিমাও এখানকার পাট চুকিয়ে তার সাথে কলকাতাবাসী হোক। এখানে কেই বা আছে কুসুমবালার, কিন্তু কুসুমবালা এ ব্যাপারে মোটেই রাজি হলেন না। মায়ের মন তো, সে বিশ্বাস করে টুবলু একদিন ঠিক ফিরবে তার কাছে। শান্তি দাদুর নেশা বলতে একটাই, কোনো জায়গায় বাউল গানের আসর বসলে তিনি আর নিজেকে সামলে রাখতে পারেন না। পাশের গ্রামেই কোনো এক বিত্তশালী পরিবারের কি এক উটকো পুজোর উপলক্ষে সন্ধ্যাবেলা বাউলের আসর বসবে। কাজেই শান্তি দাদুও গিয়ে হাজির হলেন। কিন্তু বিপত্তি হলো ফেরার সময়। উঠল তুমুল ঝড়। প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট যখন থামল, তখন রাত 12টা পেরিয়েছে। সে গ্রামে ওনার চেনা জানা কেউ নেই যে রাতটুকু সেখানে কাটিয়ে দেবেন। যদিও শুধু ওনার নয়, যারাই বাইরে থেকে এসেছে বেশিরভাগেরই নেই। ওনারা যে কজন দল বেঁধে রওনা দিয়েছিল, গ্রামে ঢোকার আগেই যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে। শান্তি দাদু এখন পথে একেবারে একা। অন্ধকার নির্জন গ্রামের পথ দিয়ে কৃষ্ণ নাম জপ করতে করতে বাড়ি ফিরছেন তিনি। পদ্মদিঘির মাঠের ধারে
কালী মন্দিরটা পেরিয়ে যেই মিতুলদের বাঁশবাগানের রাস্তাটা ধরেছেন, অমনি পেছন থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। দাদু, ও দাদু, আমাকে মার কাছে নিয়ে চলো। আমি মায়ের কাছে যাব। এখানে একা থাকতে আমার ভয় করছে। ও দাদু। হ্যাঁ, একটা ছেলের কান্না। শান্তি দাদু থামতে গিয়েও থামলেন না। গলাটা তার চেনা, ওটা টুবলুর গলা। গ্রামের সবাই জানে যে টুবলু আর বেঁচে নেই। গলাটা টুবলুর হলেও যে ডাকছে সে টুবলু নয়। তিনি হাঁটার গতি বাড়িয়ে দিলেন। আর কোনো ডাক পেছন থেকে শুনতে না পেলেও বাড়ি ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত ওনার পেছনে পেছনে পায়ে চলার শব্দটা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। কিন্তু পরের দিন সকালে যা ঘটল, এমন ঘটনা গ্রামে এর আগে কোশমিন কালেও ঘটেনি। আজ পর্যন্ত গ্রামের যেসব মানুষ নিশির পাল্লায় পড়েছে তারা আর কখনো ফিরে আসেনি। এমনকি তাদের শরীরটাও কোথাও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এবার হলো ব্যতিক্রম। পিসিমা, ও পিসিমা, বাড়ি আছো নাকি গো? তাড়াতাড়ি চলো একবার। এই হাটের কাছে ওই পচা শামুকের বিলের ধারে টুবলুকে পাওয়া গেছে। কুসুমবালা হুড়মুড়িয়ে ছুটল বিলের দিকে। পেছনে বেলা। এমনিতেই ওখানে রোজ সকালে বাজার বসে, শুক্রবার করে হাট। সকালবেলাতে গম গম করে জায়গাটা। সেই ভিড় তখন উপচে পড়েছে পদ্ম বিলের ধারে। আশেপাশের বেশ কিছু গ্রামে সকালে এখানে গ্রামের কয়েকজন জেলে মাছ ধরতে এসে প্রথম টুবলুকে দেখতে পায় বিলের ধারে। পাকে মাথা থেকে বুক পর্যন্ত গুঁজে আছে। বিলের জলে তাকে সম্পূর্ণ ধোয়ানোর পর তার চেহারার যা অবস্থা দেখা গেল, সে দৃশ্য চোখে দেখা যায় না। শরীরটা শুকিয়ে ছোট হয়ে গেছে, যেন একটা 5-7 বছরের অপুষ্ট বাচ্চার চেহারা। চোখ দুটো শুকনো কোটর থেকে বেরিয়ে এসেছে সামনে। জামা কাপড় শতছিন্ন। সেদিন টুবলুর শরীরটা দাহ করার পর সন্ধ্যাবেলা শান্তি দাদুর বাড়িতে গ্রামের মাথারা সব একজোট হলো। কালী মন্দিরের পুরোহিত শঙ্কর ভট্টাচার্য বললেন, দিনের পর দিন তো আর এসব চলতে পারে না। এর একটা বিহিত হওয়া দরকার। তা না হলে একদিন গোটা গ্রামটাই হাওয়া হয়ে যাবে। বুঝলেন মশাই, এভাবে কিছুদিন বাদে বাদে যদি একটা করে মানুষ গ্রাম থেকে উদাও হতে শুরু করে তাহলে তো মহা মুশকিল। সবার ঘরে বউ বাচ্চা আছে। মানুষকে আপনি যতই সাবধান করুন, ভুল চুক তো অবধারিত। তা না হলে কি আর এমনটা দিনের পর দিন ঘটে? এখন কি করা যায়? এর একটা বিহিত না করলে তো। আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনি কিছু ধরতে পারছেন? দেখুন শান্তিবাবু, এইসব ঘটনার পিছনে যে নিশির হাত রয়েছে তা নিয়ে কারো মনে কোনো সন্দেহ নেই। নিশি সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন আমি জানি না, তবে আমি যতটুকু জানি এদের মতে হিংস্র প্রেতাত্মা খুব কম আছে। বড় বড় তান্ত্রিকেরাও এদের ভয় পায়। খুব কম তান্ত্রিক এদের বশ করতে জানে। আবার যারা বশ করতে জানে তারা নিশিকে দিয়ে নানান রকম কার্যসিদ্ধি করে থাকে। কাজেই সেরকম কোনো ভালো লোকের খোঁজ না পেলে এ বিপদ থেকে মুক্তি পাওয়া মুশকিল।
কাজেই যে যার মতো ভালো তান্ত্রিকের খোঁজ শুরু করলো। কিন্তু সবাই মিলে কিছু করে ওঠার আগেই আবার ঘটল বিপদ। এদিকে বেলার ছুটি শেষ, কলকাতায় না ফিরে গেলেই নয়। কাল সকালেই সে ফিরবে। তার পিসিমাকে হাজার অনুরোধ করেও কলকাতায় যেতে রাজি করানো যায়নি। পরের দিন সকালে বেলার কলকাতায় ফিরে যাবার কথা। তাই সে ঠিক করেছিল আজ একবার শান্তি দাদুর সাথে দেখা করে পিসিমাকে একটু দেখে শুনে রাখার কথাটা জানিয়ে আসবে। তার ছেলেবেলার বান্ধবী ঝিমলিকে বলেছে বটতলার সামনে 4 রাস্তার মুখটাতে দাঁড়াতে। দুজনে ওরা একসাথে যাবে। ঝিমলি ওখানে আগেই পৌঁছেছিল। বেলা যখন পৌঁছালো তখন সন্ধ্যার আলো আঁধারি কাটিয়ে চারিদিকে বেশ অন্ধকার নেমেছে। বেলাকে দেখেই ঝিমলি বলে উঠল, এত দেরি করলি কেন? চল এখন। বেলাও চলতে শুরু করলো। কথায় আছে, কোনো 4 রাস্তার মুখে কেউ যদি কাউকে ডাক দেয় আর দ্বিতীয় ব্যক্তি সেই কথা শুনে যদি চলতে শুরু করে, তাহলে সেই দ্বিতীয় ব্যক্তি ওই রাতে নিশির শিকার হয়। সেদিন শান্তি দাদুর বাড়ি থেকে ফিরে তাড়াতাড়ি রাতে খাওয়া শেষ করে পিসিমার পাশে শুয়েছিল বেলা। যেদিন সে এখানে এসেছিল সেদিন টুবলু গেছিল তাকে স্টেশনে আনতে। কাল তাকে একাই যেতে হবে। সেই কোন ছোটবেলা থেকে ওরা একসাথে বড় হয়েছে। নানা স্মৃতি ভিড় করে আসে বেলার মনে। এদিকে সারা গ্রাম যখন ঘুমিয়ে আচ্ছন্ন, তখন শ্মশানে পাশের পরিত্যক্ত জঙ্গলটাতে জ্বলছে যজ্ঞের আগুন। শুধু আজ নয়, প্রায় প্রতিদিনই জ্বলে এই আগুন লোকচক্ষুর আড়ালে। আর যেদিন জ্বলে সেই দিনই গ্রামের কেউ না কেউ নিশির শিকার হয়। এই গ্রামের উপর তার যে কিসের এত রাগ কে জানে। ফরফর শব্দ করে যজ্ঞের আগুনের লেলিহান শিখাগুলো কেঁপে কেঁপে উঠছে। মন্ত্র উচ্চারণের সাথে ঘি, ফুল, বেলপাতা, পাকা কলা আগুনে নিক্ষেপ করে চলেছে গিরিধারী শাণ্ডিল্য। যদিও সে এখন ধূর্যটি তান্ত্রিক, আগে এই গ্রামেই থাকত, পুজো আচ্ছা করত। 3 কুলে কেউ ছিল না তার। গ্রামের কালী মন্দিরে পুজো করা নিয়ে, যজমান পাকড়াও করা নিয়ে তার সাথে বেশ রেশারেশি চলত আরেক ব্রাহ্মণ পণ্ডিত শঙ্কর ভট্টাচার্যের সাথে। শেষমেশ মন্দিরে পুরোহিতের দৌড়ে সে ভট্টাচার্যের কাছে হেরে গেলে অপমানটা ঠিক হজম করতে পারল না গিরিধারী। আসলে পাণ্ডিত্যে ওই ভট্টাচার্যের থেকে বড় হলে কি হবে? হাজার হোক, সে নিচু জাতের ব্রাহ্মণ। গ্রামের লোক এই নিয়ে বিশেষ মাথাও ঘামায়নি কোনোদিন। কেউ কখনো তার কোনো খোঁজ করেনি। যজ্ঞের আগুনের লাল আভায় গিরিধারীর চোখ দুটো চলচল করছে। কয়েক হাত দূরে বেল গাছটার নিচে স্থির হয়ে আছে তার নজর। সেখানে দাঁড়িয়ে আছে একটা অস্পষ্ট কালো ছায়া মূর্তি। তো দেরি করে এলি যে? তোকে বলেছি না এই গ্রাম যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি তোর মুক্তি। যা, মাঝরাত হতে আর বেশি বাকি নেই, নিজের কাজ শুরু কর। কথা শেষ করেই এক মুঠো সিঁদুর আগুনে ছুড়ে দিল গিরিধারী। আর সাথে সাথে আগুনের তেজ বেড়ে গেল বহুগুণ। কিন্তু সে এটা লক্ষ্য করল না যে আরো একটা বিদেহী সেখানে উপস্থিত হয়েছে। গিরিধারীর সমস্ত ক্রিয়াকলাপের উপর নজর রাখছে সে। কিন্তু সে কে?
এদিকে যতই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ুক না কেন, চোখে যেন কিছুতেই ঘুম আসছে না বেলার। বিছানা থেকে নেমে খানিকটা জল খেয়ে আবার যেই বিছানায় উঠতে যাবে, অমনি মনে হলো উঠোনে বাঁশের গেটে কিছু একটা শব্দ হচ্ছে, ঠিক যেন কেউ সেটাকে খুলল। দিদি, দিদি দরজা খোল, আমাকে তাড়াতাড়ি ভেতরে ঢুকতে দে, নাহলে ও আমাকে আবার নিয়ে যাবে। দিদি দরজা খোল, দিদি দরজা খোল। কথায় বলে বিপদকালে বুদ্ধি নাশ। বেলা একবারও ভেবে দেখল না যে ভাইয়ের মৃতদেহ তার চোখের সামনে পোড়ানো হয়েছে সে কিছুতেই ফিরে আসতে পারে না। বেলা প্রায় ছুটে দরজা খুলে বেরিয়ে এলো ঘর থেকে। তারপরেই সম্পূর্ণটা তার অজানা। আজ ভাদ্র মাসের শনিবার, তার উপর অমাবস্যা। তন্ত্র জগতের মানুষেরা এই দিন নানান রকম অপূর্ণ কাজ পূর্ণ করেন। এই দিনগুলিতে বিদেহীদের শক্তিও হয় অনেক বেশি। কালো ছায়া মূর্তিটার পেছন পেছন এগিয়ে চলেছে বেলা। রাতের নিকষ কালো অন্ধকারে আদেও কি কিছু দেখতে পাচ্ছে মেয়েটা, নাকি তার লক্ষ্য শুধু ওই কালো ছায়া মূর্তি? সেই মূর্তি তার শিকারকে ভুলিয়ে যত মৃত্যুর মুখে নিয়ে যাচ্ছে, এদিকে গিরিধারীর আগুনের শিখার তেজও তত বাড়ছে। ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়ালো এক জায়গায়। সাথে সাথে বেলাও থামল। ওরা এসে দাঁড়িয়েছে গ্রামের হাটের পাশে পচা শামুকের বিলের পাড়ে। যে এলাকা দিনের আলোয় গম গম করে, এখন সে জায়গায় শ্মশানের নীরবতা। এদিকে গ্রামের প্রান্তে শ্মশানের ধারের জঙ্গলটায় একটা বেলগাছের কাছে গিরিধারী দুটো কঙ্কাল খুলির ওপর মন্ত্রপুত কারণ ঢালল। অমনি হাটের মাঝে বেলার শরীরটা সাথে সাথে কেঁপে উঠল একবার। এবার একটা খুলিকে সে ধীরে ধীরে এগিয়ে আনল অপরটির সামনে। এদিকে সেই ছায়া মূর্তিও এগিয়ে এলো বেলার দিকে। গিরিধারীর হাতের একটা খুলি তিনবার প্রদক্ষিণ করল অপর খুলিটাকে। ছায়া মূর্তিও তিনবার প্রদক্ষিণ করল বেলাকে। বেলার চোখের মণি দুটো স্থির হয়ে আছে সামনে শূন্যের দিকে। তার আশেপাশে কি ঘটে চলেছে সে কিছুই দেখতে পাচ্ছে না, জানতেও পারছে না। গিরিধারী হাতে একটা ছুরি নিয়ে যজ্ঞের আগুনে গরম করে সেটাকে স্থির হয়ে থাকা খুলিটার উপর ঠেকালো। আর সাথে সাথে সেই ছায়ামূর্তি বেলাকে ঘাড় ধরে ঠেলে ফেলে দিল বিলের কালো জলে। তারপর নিজের দুটো লম্বা হাত বাড়িয়ে বেলার মাথাটা খাবলে ধরে প্রচণ্ড জোরে চেপে ধরল জলের তলায়। কি আশ্চর্য, বেলা কোনো প্রতিবাদ করল না। স্থাণুর মতো সে ডুবে রইল জলের তলায়। এবারে ওদিকে ঘটল আসল ঘটনা। প্রচণ্ড একটা শব্দ করে খুলি দুটো ফেটে গেল। আগুনের লেলিহান শিকাটা একবার দপ করে জ্বলে উঠেই নিভে গেল। গিরিধারী এক লাফে উঠে দাঁড়ালো আসন ছেড়ে। তার তন্ত্র শক্তি বলছে এই খেলায় আরো কোনো বিদেহীর উপস্থিত আছে। না না, এই কিছুতেই হতে পারে না। আমার আমার এতদিনের সাধনা এভাবে আমি নষ্ট হতে দেব না। সব শেষ করে দেব আমি, কাউকে ছাড়বো না। এদিকে বেলার তখন প্রায় দম বন্ধ হয়ে এসেছে। অচেতন শরীরটা থেকে এক্ষুনি প্রাণবায়ু বেরিয়ে যাবে। আর সেই সময় একটা ধোঁয়া ধোঁয়া মূর্তি কোত্থেকে এসে আছড়ে পড়ল সেই নিশির ছায়া মূর্তির ওপর। তার হাতে একটা কাস্তে। নিশির হাতের চাপ শিথিল হতে বেলার শরীরটা ভেসে উঠল জলে। পাড়ের ওপর দুই ছায়া শরীরের লড়াইয়ের সাক্ষী হয়ে রইল অমাবস্যার কালো রাত।
এইদিকে গিরিধারী ছুটতে ছুটতে এসে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। আজ বহু বছর বাদে সে পা রেখেছে এই গ্রামের মাটিতে। তার নিশি কোথাও নেই। বিলের ধারে কাদা জলে বেলার শরীরটা দেখে মাথায় যেন তার আগুন জ্বলে গেল। চারিদিকে বারবার ঘাড় ঘুরিয়ে বাতাসে কিছু একটা গন্ধ খোঁজার চেষ্টা করতে লাগলো সে। কে কে আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার সামনে, আমি তোর গন্ধ পাচ্ছি। তার মুখের কথা শেষ হতেই এক প্রচন্ড অপার্থিব হাসিতে কেঁপে উঠল জায়গাটা। এ কোনো মামুলি প্রেতাত্মা নয়, এ হাসির অধিকারিণী প্রেতলোকের বহু পুরনো অধিবাসী। তার শক্তিও অনেক বেশি। গিরিধারীর চতুর মন বলল, এই প্রেত যখন বেলাকে নিশির হাত থেকে রক্ষা করেছে, তখন নিশ্চয়ই সে বেলার প্রতি দুর্বল। কোমরে গুজে রাখা ছুরিটা বার করে নিয়ে সে ঝাঁপিয়ে পড়ল বেলার উপর। এখনই বলছি আমার সামনে এসে দাঁড়া, এই ছুরিটা পুঁতে দেবো মেয়েটার বুকে। বলেই ছুরিটাকে শূন্যে তুলে যেই বেলার বুকে বসাতে যাবে, অমনি তার উদ্যত হাতখানা আটকে গেল শূন্যে। হাজার চেষ্টা করেও সেই নাক পাশ থেকে কিছুতেই নিজের হাত মুক্ত করতে পারছে না গিরিধারী। হঠাৎ খচাত করে একটা শব্দ হলো, আর সাথে সাথে গিরিধারীর মাথাটা ছিটকে গিয়ে পড়ল কাদা জলে। পরের দিন সকালে বেলাকে বাড়ির দাওয়ায় অচৈতন্য হয়ে পড়ে থাকতে দেখে চমকে উঠলেন কুসুমবালা। বেলার যে কি হয়েছে, তার গোটা শরীরটা কেন জলে ভেজা কাদামাখা, কিছুই বুঝে উঠতে পারলেন না তিনি। এদিকে সারা গ্রামে তখন হইচই পড়ে গেছে। গিরিধারীর মুন্ডহীন শরীরটা একেবারে হাটের মাঝখানে আবিষ্কার করল গ্রামের মানুষ। অবশ্য শরীরটা যে গিরিধারীর সেটা বোঝা গেল পাশেই একটা দোকানের ছাউনির লম্বা বাঁশের খুঁটির ডগায় গাঁথা তার কাদা মাখা মাথাটা দেখে। কাছেই পড়েছিল একটা আদ্যিকালের মরচে ধরা কাস্তে। হতবম্ব লোকজন যখন চিনতে পারল যে এইটা সেই গিরিধারী শাণ্ডিল্য, তখন গোটা বিষয়টা যেন আরো গুলিয়ে গেল। অনেকক্ষণ চুপ করে বুড়ো শান্তিলাল ঘোষ তখন দাঁড়িয়ে কি যেন ভাবতে লাগলেন। তারপর তিনি বিভ্রান্ত জনতাকে উদ্দেশ্য করে বললেন, মনে হচ্ছে ব্যাপারটা ধরতে পেরেছি। গিরিধারী গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর নির্ঘাত তন্ত্র সাধনা করত। এই পোশাক দেখি বোঝা যাচ্ছে কিছু ভয়ঙ্কর বিদ্যে নিশ্চয় শিখেছিল ব্যাটা। আমাদের সবার চোখের আড়ালে ও কয়েকদিন আগে নিশ্চয়ই এই তল্লাটে আবার এসে গা ঢাকা দিয়েছিল। এ গ্রামের ওপর একটা প্রতিশোধ নেবার জন্য তককে তককে ছিল, আর দিন কয়েকের মধ্যে একটা মোক্ষম সুযোগও পেয়ে গেল সে। আবার কি কথা? ওই যে বুলু নাপিতের বউটার শরীরটা ঝরঝলের ঠেলায় ফেলে আসার পর আমরা যে ভেবেছিলাম শেয়াল কুকুরে টেনে নিয়ে গেছে, তা নয় গো। বলেন কি, নাপিতের বউয়ের আতপোড়া শরীরটা নিয়ে গেছিল? তাই তো মনে হচ্ছে। আমাদের বিভূতি, ওই যে আমার বন্ধু, ওর মুখে যতদূর শুনেছি যে মৃতদেহ পুরো দাহ না হলে বা পিণ্ডদান না হলে তার অতৃপ্ত আত্মাকে নিশি করে জাগিয়ে তোলা যায়। ওই গ্রামের ও প্রান্তে পুরনো শ্মশানের আশেপাশের জঙ্গলে লোকের চোখের আড়ালে ব্যাটা নিশ্চয়ই ডেরা বেঁধেছিল। চলো সকলে একটু গিয়ে দেখা যাক। চলো চলো চলো, হ্যাঁ চলো 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 চলো। বেলা ট্রেন 11টায়। কুসুমবালা চোখের জলে বিদায় জানালো তাকে।
ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ইট কাঠ পাথরের শহরে ফিরে চলল বেলা। এরপর থেকে গ্রামে নিশির উৎপাত হলো না। সেদিন সকলে মিলে গ্রামের শ্মশানের পাশে পরিত্যক্ত জঙ্গলটায় গিয়ে প্রায় হাড় বেরোনো একটা মানুষের শরীর খুঁজে পেয়েছিল। তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিল পুজো আচ্চার চিহ্ন। কারুর আর বুঝতে দেরি হলো না, এই সেই বুলু নাপিতের স্ত্রীর দেহাবশেষ। আবার পূর্ণ মর্যাদায় তার শেষ কৃত্য সম্পন্ন করল সবাই মিলে। সবাই ভাবল তাদের বেলা নিশ্চয়ই কোনো গুপ্ত দৈব শক্তির অধিকারিণী। তাকে মারতে গিয়েই জব্দ হয়েছে শয়তান গিরিধারী। আসল ব্যাপারটা বুঝল কুসুমবালা আর শান্তিবুড়ো। আসলে ওই মরচে ধরা কাস্তেটা ছিল বেলার বাবার। তার মৃত্যুর পর বেলার মা ওটা হাতে নিয়েই পাগলের মতো ঘুরে বেড়াতো রাস্তায় রাস্তায়। এসব মিটে গেছে আজ বহুকাল হলো। গ্রামের পথঘাটে রাতের আঁধারকে ধুয়ে দিয়েছে ইলেকট্রিকের আলো। নতুন যুগের হাওয়া লেগেছে গ্রামের লোকের চাল চলনেও। তাও ঝড়ের রাতে কারেন্ট গেলে মা ঠাকুমাদের মুখে শোনা যায় তার গ্রামের একটা অতি সাধারণ মেয়ে বেলার কথা, যার সুপ্ত দৈব শক্তির জোরে গ্রামটা বেঁচে গিয়েছিল এক শয়তান তান্ত্রিক আর তার জাগানো নিশি ভূতের কবল থেকে। আপনারা শুনলেন পারমিতা চ্যাটার্জি ও আমার লেখা একটা গ্রাম বাংলার ভূতের গল্প, নিশির ডাক। গল্পটা কেমন লাগলো কমেন্ট ডাউন বিলো। চলুন অনেকদিন পর আজকে একটু কমেন্ট সেকশনটা পড়ে দেখি। আমাদের মেম্বার মেসিলি অর্গানাইজড মানে মোস্ট প্রবলি সমৃদ্ধা দাস বলছে, অনেক দিন কমেন্ট করতে পারিনি, বাট আড্ডাটা খুব মিস করছি। আড্ডাটা মিস করার কারণ হচ্ছে যে একটা বড় কাজ চলছে আমাদের এই গল্প প্রোডাকশনের পাশাপাশি, তো সেইটা নিয়ে একটু ব্যস্ত আছি এবং অ্যাজ সুন অ্যাজ এই কাজটা শেষ হয়ে যাবে, যদিও এই কাজটা চলবে এখন কয়েক মাস, আমরা গল্পের সেশনটাকে আবার পুরোপুরি ফিরিয়ে আনার চেষ্টা করব। বাট থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য। আমাদের মেম্বার কুশ মণ্ডল ওয়াইটি বলছে, খুব ভালো লাগলো শুনে। আমার বাড়ি উত্তর দিনাজপুরে আর আমার মামার বাড়ি কৃষ্ণনগর, তাই নদিয়া নিয়ে এমন একটা গল্প শুনে খুবই ভালো লাগলো। এইভাবে আরও নতুন নতুন গল্প নিয়ে আসুন, আর তালদিঘিও চাই পাশাপাশি। খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। আর আরও বেশি বেশি করে আমাদের গল্প শোনো, প্রত্যেকটা গল্পে কমেন্ট করো, জানাও কেমন লাগলো আর কি কি নিয়ে তোমরা গল্প শুনতে চাইছো। আমরা ডেফিনেটলি সেগুলোর উপর কাজ করার চেষ্টা করব ভবিষ্যতে। আমাদের মেম্বার সুমনা রয় বলছে, সত্যি এমন একটা দিন নেই যখন আপনাদের গল্প শুনি না। আমি একজন ওয়েবসাইট ডিজাইনার, ডিজাইনিং আমার পেশা আর গল্প শোনা আমার নেশা। আমি আহমেদাবাদের থেকে গল্প শুনি আর খুব এনজয় করি। এত সুন্দর সুন্দর গল্প দিয়ে আমার দিনগুলোকে সাজিয়ে তোলার জন্য আপনাদের হৃদয় থেকে ধন্যবাদ জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা আরও এগিয়ে যান। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ব্লেসিংস অ্যান্ড বিইং আ ওয়েল উইশার অফ দিস চ্যানেল। খুব ভালো লাগলো শুনে যে তোমার সারাদিনটা কাটে আমাদের গল্প শুনে। কমেন্ট করতে ভুলো না, আমাদেরকে জানিও প্রত্যেকটা গল্প কীরকম লাগলো। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে এসে দাঁড়ানোর ফর বিইং আ মেম্বার অফ দিস চ্যানেল। আমাদের মেম্বার आई एम याशु बोलছে, ये स्टोरी मैं पहले भी सुनी हूँ बट मुझे याद नहीं आ रहा कहाँ। बाय द वे अ बिग थैंक्स टू 221 बी हैरिसन रोड फॉर प्रेजेंटिंग सच गुड स्टोरीज। Actually याशु, the video you commented on is a compilation of our previous videos. We create compilations, matlab we select 3 or 4 to 5 stories based on a certain theme and compile them into a video. Because many users and listeners like to listen to our videos in long formats, especially when they travel or they're working for long hours. So that's why these compilations are created. And thank you so much for becoming a member of this channel. It would be wonderful if you could get to know your real name. Thank you so much. আপনারা যে কমেন্টটা এখন শুনলেন সেই কমেন্টটা যিনি করেছেন
ওনার মাদার টাং মোস্ট প্রবলি বাংলা নয়। এই কমেন্টটা এত ভালো লাগলো পড়ে, মানে বলে বোঝাতে পারবো না। আমাদের মেম্বার ASR বা অভিন্না সিংহ রয় বলছে, কি হয়েছে বলুন তো আপনাদের? একটার পর একটা বোম ফেলছেন চ্যানেলে, একদম দুর্দান্ত গল্পের ঝড় তুলেছেন যে দেখছি। এ যেন মেঘনা চাইতেই ঝড়। আরামবাগের নামটা শুনলেই মনটা বেশ ভরে যায়। এগিয়ে চলুন, সাথে আছি। থ্যাংক ইউ সো মাচ ASR। আমি ASRই বলছি, কারণ এই টার্মটাই আমি তোমার জন্য সবথেকে বেশি ইউজ করে থাকি। চ্যানেলে যারা আমাদের আড্ডা সেশনটা জয়েন করে তারাও বোধহয় ASR নামটার সাথে খানিকটা হলেও পরিচিত। থ্যাংক ইউ সো মাচ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আর চেষ্টা করছি আরও ভালো ভালো গল্প নিয়ে আসার। আর এবার একটা বড় সারপ্রাইজ থাকছে, সেটার ব্যাপারে আমি প্রত্যেকটা ভিডিওতে এই একই কথা বলছি, কিন্তু বলে উঠতে পারছি না। নাদিম হাসান 5052 বলছে, আমি আপনার চ্যানেলের একজন সাবস্ক্রাইবার। আপনার প্রতিটা পর্ব আমি শুনে এসেছি, কিন্তু কখনো কমেন্ট করিনি। আজ আরজিকর ঘটনা চ্যানেলে বলার জন্য আপনার প্রতি আমার ভালোবাসা আরও বাড়ল। ধন্যবাদ এবং মানুষের পাশে থাকবেন। আমরা সবসময় মানুষের পাশেই দাঁড়ানোর চেষ্টা করি, এবং এমন দুর্ভাগ্যজনক ঘটনা, এই ব্যাপারে আর কি বলবো, কিছুই বলার থাকে না। তবে আমরা প্রতিবাদ করছি বলে ধন্যবাদ জ্ঞাপন করার কিচ্ছু নেই। প্লিজ ধন্যবাদটা বলবেন না। আমরা যতটুকুনি পারছি, যেভাবে পারছি, প্রত্যেকটা ভাবে আমরা প্রতিবাদ জানানোর চেষ্টা করছি। আমরা রাস্তায়ও নামছি, আমরা মিছিলেও যোগ দিচ্ছি, এবং আমরা আমাদের কর্মস্থলে আমাদের যতটুকুনি ক্ষমতা আছে সেটুকু দিয়েই আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। সায়নগুপ্ত 9264 বলছে, কোনো চ্যানেলে প্রতিবাদ দেখলাম না 221B ছাড়া। ধন্যবাদ, শ্রদ্ধা বাড়ল। আমি আবারও বলছি, এইটা আমাদের বাঙালিদের লড়াই। এটা সমগ্র বাঙালি সমাজ, বাঙালি জাতির লড়াই। এখানে একে অপরকে ধন্যবাদ দেওয়ার কোনো জায়গা নেই। আমরা সবাই বাঙালি হিসেবে একসাথে লড়ে যাচ্ছি এবং লড়ে যাব। খালি আপনারা একটাই কথা মনে রাখবেন, এই জিনিসটা এত চট করে ভুলে যাবেন না। মনে রাখবেন কিন্তু এখানে কারা কি বলছে, কারা কি করছে, কারুর একজনের কথা শুনবেন না কিন্তু। কেবল আমার কথা বা কোনো দ্বিতীয় চ্যানেলের কথা বা কোনো খবরের চ্যানেলের কথা বা কোনো পলিটিক্যাল লিডার, কোনো বুদ্ধিজীবী, কারুর একজনের কথা শুনবেন না। তাহলে কিন্তু আপনি কোনো না কোনোভাবে ইনফ্লুয়েন্সড হয়ে যাবেন। কোনো না কোনোভাবে আপনি কেবল একটাই স্ট্যান্ড নিয়ে ফেলবেন। এইটা করবেন না। চোখ কান খোলা রাখুন, সজাগ থাকুন। আজকে যেভাবে রাত দখলের মিছিল বাংলার দিকে দিকে, গ্রামে গঞ্জে, মফস্বলে, শহরতলিতে যেভাবে সাড়া ফেলেছে, এমন কিন্তু স্বাধীনতার পর এই প্রথমবার দেখা গেল বাংলার মাটিতে। বাঙালিদের মধ্যে কিন্তু এখনও আছে ব্যাপারটা, ভুলে যাবেন না। আমরা একসাথে দাঁড়ালে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আমাদের কারুর দরকার নেই নিজেদেরকে রক্ষা করার জন্য। নিজেদের ডাক্তারদের, নিজেদের স্বাস্থ্যকর্মীদের, নিজেদের পুলিশ, নিজেদের সৈনিকদের রক্ষা করার জন্য আমাদের কিন্তু কারুর প্রয়োজন নেই। আমরা নিজেরাই একটা সমাজ, একটা সোসাইটি হিসাবে যদি ইউনাইটেড থাকতে পারি, যদি সংঘবদ্ধ থাকতে পারি, যদি আমাদের মধ্যে ঐক্য থাকে, তাহলেই কিন্তু সব ঝড়ঝাপটা আমরা সামলাতে পারব। মনে রাখবেন, আমরা বাঙালি। শৈবাল ব্যানার্জি 3247 বলছে, স্টোরি অ্যান্ড প্রেজেন্টেশন ইজ আনডাউটেডলি এক্সেলেন্ট। মোরওভার দ্য কন্টেনশন অ্যাট দি টাইম অফ স্টার্টিং ইজ সিগনিফিকেন্ট। ইয়েস স্যার, ইট ইজ অ্যাবসলিউটলি সিগনিফিকেন্ট, বিকজ আমরা এটাকে সিগনিফিকেন্ট রাখতে চাই। মানুষকে ভুলতে দিলে চলবে না। এই জিনিসটা মনে রাখা দরকার। এবং বাঙালিরা এবং আমরা অ্যাজ আ কমিউনিটি যেইভাবে উঠে দাঁড়িয়েছি এইবার, এইটা কিন্তু মনে রাখা খুবই দরকার। মৃন্ময় বিশ্বাস 8311 বলছে, নমস্কার দাদা, আমি মৃন্ময় বিশ্বাস বর্ধমান জেলা মেমারি দেবীপুকুর কালীতলা থেকে বলছি। আমার তোমাদের সব গল্প খুবই ভালো লাগে। হ্যাঁ, হয়তো ভয় লাগে না, কিন্তু খুবই ভালো লাগে তোমাদের সব গল্প। আর সবার মধ্যে তালদিঘির ওপর তৈরি মাস্টারদের গল্পগুলো বেশি ভালো লাগে। আর তোমাদের দুই দাদার নাম আর ভয়েস দুটোই খুব সুন্দর। আমারও একটু একটু লেখার শখ আছে। আমার ইচ্ছে যে আমার একটা লেখা গল্প তোমরা যদি তোমাদের চ্যানেলে নিজেদের গলায় শোনাও, তোমাদের অডিও ভয়েসে। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং মৃন্ময়। তুমি আমাদেরকে গল্প পাঠিয়ে দিতে পারো submit.221b@gmail.com-এ। দ্যাট ইজ submit.221b@gmail.com। সব কিছুই কিন্তু স্মল কেসে, মানে স্মল লেটার্সে। তাহলে আজকের মতো আমাদের আড্ডাটাকে এখানেই রাখছি।
শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের এপিসোডে। থ্যাংক ইউ ফর লিসনিং টু 221 বি হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।